আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে আগামী দিনে আসামি হিসাবে দাঁড় করানো হবে এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে একদিন আসামি হিসেবে দাঁড় করানো হবে। অতএব এই সরকারকে এবং যারা জুলাই যোদ্ধা সবাইকে একসময় আসামি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে বাঁচতে হলে আমাদের এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেটা গণভোটের মাধ্যমে একটি শক্তিশালী ভিত্তি দিতে হবে, যেন কোনো স্বৈরাচার আর এটার উপর হাত দিতে না পারে। গণভোটও কিন্তু নেক্সট পার্লামেন্ট আপনার বাতিল করে দিতে পারে, যেভাবে অর্ডিন্যান্স বাতিল করে দিতে পারবে। সুতরাং অর্ডিন্যান্সের থেকে গণভোট যে বেশি শক্তিশালী এরকম কিছু না। এই গণভোটের পিছনে আমাদেরকে এত সময় না দিয়ে আমাদেরকে উচিত যে একটা স্থায়ী ঐক্যমত্যতে পৌঁছানো। এই সরকারকে বিতর্কিত করার জন্য নানাবিধ কর্মসূচি আমরা সেই শুরু থেকেই দেখেছি। আলহামদুলিল্লাহ সকল ষড়যন্ত্র চক্রান্তকে এই সরকার অতিক্রম করতে সক্ষম হয়েছেন, কারণ তাদের পিছনে জনগণের বিপুল সমর্থন ছিল। আমরা যারা সেই সময়ে এই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য ভূমিকা রেখেছি, এখন ব্যক্তিগত স্বার্থের কারণে আমাদের এই ঐক্য অনেকটা ফাটলে পরিণত হয়েছে। অথচ আমাদের স্লোগান প্রচলিত আছে যে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, কিন্তু এখন সেটা উল্টে গেছে। দেশের চেয়ে দল বড়, দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যাচ্ছে। এখন বলা হচ্ছে যে এই জুলাই সনদটাকে নাকি সংবিধানের উপরে স্থান দিতে হবে, এই জাতীয় কথাবার্তা বলে এটাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার একটা ষড়যন্ত্র চলছে। অথচ এই জুলাই সনদ 5ই আগস্ট যেদিন ঘোষণা করা হয়েছে ওই দিন সেটা আসলে সনদ হয়নি, এটা জুলাই ঘোষণাপত্র হয়েছে এবং সেটা একটা অসম্পূর্ণ ছিল। এই অসম্পূর্ণ ঘোষণাটাকেই আমাদের দেশের যারা কল্যাণ চায়, দেশপ্রেমিক যে সকল দলগুলো রয়েছে তারা বলেছে যে এটাকে সংশোধন করতে হবে। আমরা দেখতে পেলাম শুধুমাত্র একটি দল এটাকে ওয়েলকাম জানাল। তার মানেটা কি? একটা অসম্পূর্ণ জিনিসটাকে তারা ওয়েলকাম জানাল এবং তারাই আজকে বিতর্ক তৈরি করতেছে যে জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে। অথচ আমার জানা নেই কেউ বলেছেন কিনা। আমরা বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য দলগুলো আমরা বলতেছি যে জুলাই ঘোষণা যেটা দেওয়া হয়েছে সেটাকে সম্পূর্ণ করতে হবে এবং জুলাইয়ের দাবি এবং জুলাইয়ের যে সেন্টিমেন্ট এইটার আলোকে একটা ঘোষণাপত্র তৈরি করতে হবে এবং সেটাকে আইনি মর্যাদা দিতে হবে, আইনি ভিত্তি দিতে হবে। এখন কথা হলো যে আইনি ভিত্তিটা আমরা কেমনে দেব? আমাদের জন্য খুবই লজ্জা লাগে, আমরা বিভিন্ন জায়গায় গোল টেবিলে তারপরে বিভিন্ন টকশোতে আমরা দেখি যে কিছু কিছু লোক যারা নিজেদেরকে অত্যন্ত জ্ঞানী মনে করেন তারা বলেন যে আর্মির সরকারের নাকি পাওয়ার বেশি। কেমন? তারা বলেন যে জিয়াউর রহমান সাহেব, এরশাদ সাহেব তারা আর্মি সরকার ছিলেন, তারা অর্ডিন্যান্স জারি করেছেন, এই ইউনূস সরকারের এইটার কোনো পাওয়ার নেই। এটা কেমন কথা হলো? যেখানে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে আমরা 7 নম্বর অনুচ্ছেদে দেখি যে জনগণের ইচ্ছার প্রতিফলন হিসাবে এই সরকার বৈধ। আমাদের প্রথমেই একটা ষড়যন্ত্রের মুখোমুখি করা হয় যে 106 দিয়ে এই সরকারকে বৈধতা দেওয়া হয়েছে, এটা কিন্তু বৈধতা নয়। এই সরকার বৈধ হলো 7 অনুচ্ছেদ অনুযায়ী, অর্থাৎ জনগণের ইচ্ছার প্রতিফলিত এই গভর্নমেন্ট শক্তিশালী না ওই আর্মি গভর্নমেন্ট শক্তিশালী? সম্মানিত সুধী মণ্ডলী, এই জনগণের যে সরকার ম্যান্ডেট নিয়ে যে সরকার আছেন এরাই শক্তিশালী এবং তারাই এই জুলাই সনদকে গণভিত্তি দিতে পারেন। না হলে 90-এর সেই জেন্টেলম্যান এগ্রিমেন্ট আমাদের সামনে আছে, সেখানে 3 জোটের রূপরেখা এবং জামাত ইসলামী যে স্বাক্ষর করেছিল স্বাক্ষরের কোনো মূল্যই রাখে নাই। আজকে যদি জেন্টেলম্যান এগ্রিমেন্ট হয় এটারও কোনো মূল্য থাকবে না। আমাদের যারা শহীদ হয়েছেন তাদেরকে আগামী দিনে আসামি হিসাবে দাঁড় করানো হবে এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদেরকে একদিন আসামি হিসেবে দাঁড় করানো হবে। অতএব এই সরকারকে
এবং যারা জুলাই যোদ্ধা সবাইকে একসময় আসামি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখান থেকে বাঁচতে হলে আমাদের এই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এবং সেটা গণভোটের মাধ্যমে একটি শক্তিশালী ভিত্তি দিতে হবে, যেন কোনো স্বৈরাচার আর এটার উপর হাত দিতে না পারে। এবং দেখেন, আপনারা দেখেন যে শেখ হাসিনা পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী বাতিল করেছেন, কিন্তু সেখানকার অনেকগুলো বিধিবিধান তখন পর্যন্ত তারা কায়েম রাখতে বাধ্য হয়েছেন। সেই জন্য আমি চাই আমাদের এই জুলাই মানে সনদকে গণভোটের মাধ্যমে সংবিধানের সাথে সম্পৃক্ত করা হোক এবং এই সবাই মিলে যেন আমরা নতুন বন্দোবস্তের একটি বাংলাদেশ দেখতে পাই, সেই দিকে সবাই মিলে ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাংলাদেশ পার্টির জয়েন্ট জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিন্নি। আমরা ডিফারেন্ট ওপিনিয়ন বলবো এবং একজন ওপিনিয়নটা যদি লজিক্যাল হয় অ্যাকসেপ্ট করব। এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। এখানে যেটা আমরা বলা হচ্ছে যে গণভোট, আমাদের যে গণভোটের যে ব্যারিস্টার ইমরান ভাই কিন্তু কিছু ব্যাপারগুলো বলে গিয়েছিলেন, যেগুলো আমিও পয়েন্ট আউট করেছি, যে আমরা এতদিন ধরে আমাদের যে একটা কনসেনসাস কমিশন ছিল, ঐক্যমত্য কমিশনে এতগুলো রাজনৈতিক দল বসে বিভিন্ন ইস্যুতে কিন্তু আমরা ঐক্যমত্যে পৌঁছেছি এবং এটা একটা লেন্থি এবং কস্টলি প্রসিডিওর। আমিও ছিলাম কমিশনে। তো যখন আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল যেই পয়েন্টগুলোতে ঐক্যমত্য হয়ে গিয়েছে, সেটাকে এখন ইন অ্যাকশন আনতে হলে কেন একটা রেফারেন্ডামের দরকার হবে? এইটা যেটা বললো যে এই গভর্নমেন্টের ম্যান্ডেটটা কি, এই গভর্নমেন্টের ম্যান্ডেটটাই তো হলো ঐক্যমত্য, সবার কনসেনসাস আছে, মানুষের ঐক্যমত্য। তো সিমিলারলি যেখানে রাজনৈতিক স্টেক হোল্ডারদের এখানে ঐক্যমত্য আছে, তাহলে আমরা কেন একটা রেফারেন্ডামের মতো অথবা গণভোটের মতো এক্সপেন্সিভ প্রসিডিওরে যাব? আমাদের বাংলাদেশে একটা ইলেকশন কন্ডাক্ট করতে গেলে প্রায় ২৫০০ কোটি টাকা লাগে। তো এই ২৫০০ কোটি টাকা এখন আমাদের দুটো ইলেকশন, যদি আমরা ফেব্রুয়ারি ইলেকশনটাকে ধরি এবং গণভোটকে ধরি, এটা করার মতো পরিস্থিতি আছে কিনা। এখানে আরেকটা ব্যাপার, অনেকেই বলতে পারে যে দুটো ইলেকশন একসাথে হতে পারবে না। কেন পারবে না? কারণ আমাদের এখন আমরা নিজেরা তো, আমি একজন ক্যান্ডিডেট, আমরা মাঠে ঘাটে হাঁটি, আমরা ভোটার বিহেভিয়ার জানি। আপনার ভোটাররা যে দুটা সাইনের মাঝখানে সিল দিতে হয় না, এটাই এখন পর্যন্ত জানে না। বেশিরভাগ ভোট নষ্ট হয়ে যায় বিকজ দুটা সাইনের, আপনার একটা নৌকা এবং ধরুন ধানের শীষের মাঝখানে সিলটা দেয়, তো আপনার ভোটটাই তো নষ্ট হয়ে যায়। যেখানে এই সিম্পল জিনিসটা এখনও আমরা ভোটারদেরকে ক্লিয়ার করতে পারি নাই, এবং যেখানে ভোটাররা গত ১৬ বছর প্র্যাকটিক্যালি ভোট দেয় নাই, তাদেরকে নতুন করে ভোট বিহেভিয়ার শেখাতে হবে। সেইখানে আপনি যখন মৌলিক কম করে হলেও, আপনি ১৬৬টা নিয়ে আমরা আলাপ করেছি, এবং আমরা যারা রাজনীতিবিদ, যারা ওখানে পড়াশোনা করে গিয়েছি সংবিধান নিয়ে অথবা বিভিন্ন মৌলিক ল নিয়ে, তারাই কিন্তু আমরা মানে আমাদেরও মাথা ঘোরাতো যে কি এটা, কোন রেজাল্টটা কি এবং কিভাবে এটাকে আগাতে হবে। সেখানে আপনি আশা করছেন জেনারেল ভোটাররা অ্যাটলিস্ট ৪০টা সাবজেক্টে আপনার রেফারেন্ডামে ভোট দিবে। তা আপনি এই রেফারেন্ডামের ভোটটা যে প্রপারলি আসবে, একটু মনে করিয়ে দিই, এই এক্সাম্পলটা সবার মনে থাকার কথা। ব্রেক্সিট যে ইস্যুটা ইউকের, এই ব্রেক্সিটের ইস্যু নিয়ে ২ বছর ওনারা কাজ করেছেন, বিভিন্নভাবে জনগণকে এটা বোঝানোর চেষ্টা করেছেন ব্রেক্সিট হলে কি হবে, না হলে কি হবে, এবং এত বোঝানোর মধ্যেও তারা কিন্তু রিয়েলাইজ করতে পারেন নাই ইইউ থেকে বের হয়ে গেলে অ্যাকচুয়ালি কি হবে। তখন তারা এই রেফারেন্ডামটা আয়োজন করলো, ভোটে দেখা গেল যেটা তারা আশা করেছিল সেই রেজাল্টটা তারা পায় নাই ২ বছর জনগণকে শিক্ষা দেওয়ার পরেও। এবং আজ পর্যন্ত ইউকে এই ব্রেক্সিটের পরে ইইউ থেকে বের হয়ে আসার কারণে যেই পরিমাণ অর্থনৈতিক এবং আপনার সামরিক ক্ষতির সম্মুখীন হয়েছে, সেখান থেকে এখন পর্যন্ত বের হয়ে আসতে পারে নাই। এবং তাদেরকে ইইউর সাথে যে কয়টা তাদের চুক্তি ছিল, সেই চুক্তিগুলো আবার নতুন করে একটা করে সিঙ্গেল লেয়ারে এটা চুক্তিগুলো আবার সম্পাদন করতে হচ্ছে। বিকজ দেখা যাচ্ছে যে আপনার ইইউতে থাকার কারণে যে ফ্রি ট্রেড এবং বিভিন্ন সুবিধা ছিল, সেগুলো থেকে তারা বঞ্চিত হচ্ছে। তো এই জন্য যে গণভোট যে আসলে সবসময়
খুবই মানে ভালো কিছু তা কিন্তু না। এখন কিন্তু হওয়ার আগে আমাদের কাছে খুব রোমাঞ্চকর বিপ্লবী একটা জিনিস মনে হচ্ছে যে গণভোট করব, মানুষের ম্যান্ডেট নিয়ে আসবো। বাট এই যে জনগণের ম্যান্ডেটটাই তো হলো এই যে বিপ্লবটা, তাহলে আপনার একটা সেকেন্ডারি ম্যান্ডেট কেন লাগবে? এই যে বিপ্লবে মানুষের যে অ্যাসপিরেশন, এই অ্যাসপিরেশন যে একটা আপনার রাষ্ট্রকে মেরামত হিসেবে দেখতে চেয়েছে, সেই মেরামতের এই যে আপনি যে চেঞ্জগুলো আনবেন মেরামতের জন্য আনবেন, তাহলে আমাদের আরেকটা গণভোট কেন দরকার? এবং আরেকটু বলি, এই যেটা ইমরান ভাই বলেছেন যে গণভোটও কিন্তু নেক্সট পার্লামেন্ট আপনার বাতিল করে দিতে পারে, যেভাবে অর্ডিন্যান্স বাতিল করে দিতে পারবে। সুতরাং অর্ডিন্যান্সের থেকে গণভোট যে বেশি শক্তিশালী এরকম কিছু না। শক্তিশালী আসলে মানুষের, জনগণের ঐক্যমত্য, এবং ঐক্যমত্য থাকলে এই জুলাই সনদটাও হতে পারে আমাদের জন্য সামনে এগিয়ে যাওয়ার পথ। সুতরাং আমি মনে করি এই গণভোটের পিছনে আমাদেরকে এত সময় না দিয়ে আমাদেরকে উচিত যে একটা স্থায়ী ঐক্যমত্যতে পৌঁছানো। ধন্যবাদ।